সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে হট ইস্যু হচ্ছে নির্বাচন, গণভোট এবং বিদেশিদের বাংলাদেশ থেকে বাংলাদেশ বিষয়ে সতর্কতা অবলম্বনের বিষয়টি সবচেয়ে আলোচিত। আপনারা নিশ্চয়ই জানেন, প্রায় 2 সপ্তাহ আগে ভারত তাদের হাই কমিশনের এবং মিশনগুলোর সকল কর্মকর্তা ডিপ্লোম্যাটদের পরিবারের সদস্যদেরকে প্রত্যাহার করে নিয়েছে। মাত্র 12 ঘন্টার নোটিশে সবাইকে প্রত্যাহার করে নিয়ে বিশেষ বিমান দিয়ে। তার কয়েকদিন যেতে না যেতেই গতকালকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র আলাদা আলাদাভাবে সতর্কবার্তা জারি করেছে। যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা অনেকটা, যুক্তরাজ্যের এই সতর্কবার্তা অনেকটা রেড অ্যালার্ট। যুক্তরাষ্ট্র বলছে রেড অ্যালার্ট। অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে বাংলাদেশ নিয়ে। সবগুলো বিষয় নিয়েই উদ্বেগ, উৎকণ্ঠা এবং নির্বাচন হবে কি হবে না, নির্বাচনে কেমন সহিংসতা হবে, মানুষের মধ্যে এরকম উদ্বেগ, উৎকণ্ঠা আছে, আতঙ্ক আছে। এর মধ্যে বিদেশিদের এই প্রত্যাহার নির্বাচনে কী প্রভাব ফেলবে, বিদেশিদের এই সতর্কবার্তা জারি নির্বাচনে কী প্রভাব ফেলবে, এ নিয়ে আমরা আজকে কথা বলবো। আর আজকে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন দেশবার্তা টক শোকে জনাব কুদরতি খোদা, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক। স্বাগতম খোদা ভাই আপনাকে। বিপুল, আপনাকেও ধন্যবাদ আমাকে এই মুহূর্তে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মনে আছে ভারত প্রায় দিন 10 আগে তাদের কূটনীতিকদের পরিবারকে প্রত্যাহার মনে আছে, তার মানে স্পাউস, তারপরে তাদের প্রত্যাহার করে নিয়েছিল। কি কারণে নিয়েছিল? নিরাপত্তাজনিত কারণ। তারা স্পষ্ট উল্লেখ করেছিল সিকিউরিটি রিজন। এরই ধারাবাহিকতায় কি তাহলে এই ইউএস এবং ইউকে মানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া তারা সতর্কবার্তা জারি করলো গতকালকে। যুক্তরাষ্ট্র করেছে, তার আগের রাত্রে যুক্তরাজ্য করেছে, যুক্তরাজ্যকে অনুসরণ করেছে যুক্তরাষ্ট্র, আবার অস্ট্রেলিয়া করেছে। ধারণা করা হচ্ছে আরও অনেক দেশ এই সতর্কতা জারি করবে তাদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে, এবং বিশেষ ক্ষেত্রে খুব জরুরি প্রয়োজন না হলে ডিপ্লোম্যাটিক জোনের বাইরে না যাওয়ার জন্য বলছেন। হ্যাঁ, ধন্যবাদ বিপুল আপনার আমাকে এই প্রশ্নটা করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি যেটা ভারতের কথা বলছিলেন, ওই সময় ভারত তাদের 12 ঘন্টার নোটিশে তাদের স্পাউস এবং ছেলে মেয়েদের উইথড্র করে নিয়েছে। পাশাপাশি আরেকটা ইনফরমেশান আপনাকে দিচ্ছি আমি। বাংলাদেশে ভারতের যারা পড়াশোনা করছে বাংলাদেশের ইউনিভার্সিটি, মেডিকেল কলেজগুলোতে, ভারত কিন্তু তাদেরকেও নিয়ে গিয়েছে। এই মুহূর্তে খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে ভারতের বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তারা ম্যাক্সিমাম শিক্ষার্থী চলে গিয়েছে ভারতে। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটা আমি ইনফরমেশন দিলাম। আরেকটা বিষয় আমি আপনাকে বলি যে আপনার মনে আছে নিশ্চয়ই যে 2024 ইলেকশনের আগেও কিন্তু যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া তাদের একদম সতর্কবার্তা জারি করেছিল। সেটার প্রেক্ষাপটটা ভিন্ন, আর এই প্রেক্ষাপটটা আরও ভিন্ন। এখন ওরা খুব স্পেসিফিকলি বলেছে ইউএসএ এবং ইউকে যে ডিপ্লোম্যাটিক জোনের বাইরে যাতে না যাওয়া হয়। ঠিক আছে, আর আরেকটা আমেরিকা আবার আরেকটা সতর্কতা দিয়েছে, সেটা হলো যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম যে 3টা ডিস্ট্রিক্ট, এই 3টা ডিস্ট্রিক্টে যাতে তারা ভ্রমণ আপাতত না করে। যুক্তরাজ্য, আমেরিকা, যুক্তরাজ্য সবাই। সো তারপর অস্ট্রেলিয়া। এখন আপনি যেটা আমাদের ইলেকশন যেহেতু 2012, এটার একটা মানে লোকাল এফেক্ট আছে। কিন্তু আপনি ভাবছেন যে এটা ইন্টারন্যাশনাল একটা চাপ, যে তারা আশঙ্কা করছে যে বাংলাদেশের ব্যাপক সহিংসতা হতে পারে। সহিংসতার কারণে ওরা ওদের যারা ডিপ্লোম্যাট কিংবা ওদের যারা বাংলাদেশে আছে, ওদের নাগরিক যারা, তাদেরকে সতর্কতার সাথে চলাফেরার মানে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা একটা লোকাল এফেক্ট হলো এই যে আমরা কিন্তু এখন আমার স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, মানুষ কিন্তু আমাদের শিক্ষার হারও বেড়েছে, আমরা আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ আছে। এখন লোকালি যেটা হয়, মানে আমাদের এখন যেটা হবে, সমস্যা যেটা হবে যে যারা ভোট দিতে যাবে কিংবা ভোটের জন্য উৎসাহী, অনেক বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, তারাও কিন্তু একটা আশঙ্কার মধ্যে পড়বে যে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সতর্কতা জারি করলো, তাও কি কোনো কিছু ঘটবে?
কোনো সমস্যা হবে, আমাদের সিকিউরিটি কি খুব নড়বড়ে, আমরা কি ভোট দিতে যে ব্যাক করতে পারবো বাসায়, এরকম একটা চিন্তা চেতনা যারা ভোটার, অরিজিনাল যারা ভোটার, দলীয় কর্মীর বিষয়গুলি আলাদা, কিন্তু আমি মাস পিপলের কথা আপনাকে বলছি, হ্যাঁ, তারা কিন্তু একটু শঙ্কার মধ্যে থাকবে কি আমরা যাব কি যাব না, এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু ইনফ্যাক্ট তৈরি হয়ে গিয়েছে। আর এইগুলি হওয়ার পরে আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া দিয়েছে, আপনি দেখবেন যে আগামী 2-1 দিনের মধ্যে তাদের যারা বন্ধুপ্রতিম দেশ, ব্রিটেন এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, ওদের অন্যান্য দেশগুলো ঠিক একই কাজ করতে থাকবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য যে দেশগুলো আছে সবাই এই সতর্কবার্তা জারি করতে পারে? ইউরোপীয় ইউনিয়ন হয়তো বা যেহেতু ওদের বিষয়টা একটু ভিন্ন, তারা সতর্কতা জারি করলেও তারা কিছুটা সফট আচরণ করবে ইউরোপীয় ইউনিয়ন। কেন মনে হচ্ছে? এটা বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের তো অনেকগুলো রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থরা তো আছে বাংলাদেশের সাথে, তারা হয়তো বা ততটা ওইভাবে বিব্রত করতে কিংবা এত হার্ড লাইনে নাও যেতে পারে, এটা আমার ধারণা। যুক্তরাজ্যের তো স্বার্থ বাংলাদেশে আছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচন সতর্কতা জারি করলো তার 3 দিন আগে গত সপ্তাহে বৃহস্পতিবারে আপনার আর মিস্টার সির সঙ্গে ব্র্যান্ড ক্রিস্টেনসেন দেখা করেছেন, মার্কিন রাষ্ট্রদূত। দেখা করার পরে তিনি তখন বলেছেন তাদের কোনো পর্যবেক্ষক আসবে না, তবে এমনি কিছু লোক তারা আসবে, হিসেবে বেরাবে। কিন্তু তার 3 দিন পরে গতকালকে যুক্তরাষ্ট্র সতর্কতা জারি করলো। এটা আসলে কি বার্তা দিচ্ছে? একদিকে প্রধান নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ বৈঠক করে বললেন তারা কি করবেন, আবার একদিন পরেই আপনার সতর্কতা জারি হলো। এটা আসলে কি বার্তা দিচ্ছে এতগুলো? এটা হলো কি, ডিপ্লোমেসিতে একটু মানে স্ট্রেঞ্জিং কিছু বিষয় থাকে। জি, ইনফ্যাক্ট ডিপ্লোমেসির বিষয়টা, ডিপ্লোমেটের বিষয়টা হলো যে ডিপ্লোমেটরা মুখে যা বলে অন্তরে হয়তো অন্য কিছু থাকে। অনেক সময় স্ট্র্যাটেজিগত কারণে, কৌশলগত কারণে এটা করে আর কি তারা। আপনি দেখবেন যে 90-এর গণঅভ্যুত্থানের আগে হোসেন মোহাম্মদের যে মিসেস রওশন এরশাদ ফার্স্ট লেডি, তা কিন্তু 5 দিন আগে জাতিসংঘ একটা পদক দিয়েছিল, এটা শান্তি পদক। জি, কিন্তু 5 দিন পরে জাতিসংঘ কিন্তু জানতো হয়তো বা যে এই গভর্নমেন্ট থাকবে না, কিন্তু 5 দিন পরে আবার সরকার চলে গেল। হ্যাঁ, এটা যে ইনফরমেশন বাংলাদেশে কি হবে হবে না এবং ফিউচারে কি হতে পারে, কোনো কনফ্লিক্ট মানে মানে যে আমাদের যেটা আপনি মিন করছেন যে নির্বাচনী সহিংসতা, এটা যদি তারা জেনে থাকে যে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা হবে কিংবা বাইরেরও কোনো অন্য প্রেশার থাকতে পারে, যেটা ডক্টর ইউনূস আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটতে পারে, উনি বারবার বলছিলেন কিন্তু অনেক আগে। এখন এটা কন্টিনিউ করছে কিনা আমি জানি না। তা উনি এখন যেটা হবে যে এই ভয়ের যে সংস্কৃতিটা, হ্যাঁ, ভয়ের সংস্কৃতিটা যদি জিয়ে থাকে এবং কোনো কিছু ঘটবে না যে তা না, ঘটবে, কিন্তু ঘটবে একটার পর একটা। আপনি জানেন যে একটা সাংঘর্ষিক অবস্থায় আমরা যে বিএনপি, জামাত, এনসিপি, এটা সাংঘর্ষিক কথাবার্তাগুলো কিন্তু এখন যে কথাবার্তাগুলো হচ্ছে এনসিপি কিংবা যারা বিএনপি, জামাত যেসব কথাবার্তা বলছে, এগুলো কিন্তু স্বাভাবিক রাজনৈতিক কথা না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে তারা কিন্তু একটু মানে ক্ষমতা, মাসলম্যান, একটু খুব ডমিনেট করা, এইগুলি করছে, যেগুলি রাজনীতির যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিভাষার মধ্যে পড়ে না। ঠিক আছে, তো এইগুলি আস্তে আস্তে বাড়বে। আজকে তো এই জানুয়ারি মাস আজকে শেষ হচ্ছে, আমি আমার ধারণা আর কি যে সামনের দিনগুলো আরো কঠিন হবে বাংলাদেশের জন্য, কঠিন হবে। আপনার মনে আছে যে তৌহিদ হোসেন গত সপ্তাহে বলেছেন ভারতীয় কূটনীতিকরা তাদের পরিবারকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বলেন, তিনি বলেন তিনি জানেন না। একজন ডিপ্লোম্যাট ছিলেন, একজন উপদেষ্টা, তিনি বলছেন তিনি জানেন না কী কারণে আসলে ভারত তাদের কূটনীতিকদের পরিবারদের সরিয়ে নিয়েছে। তিনি ভারত তার সাথে যোগাযোগ করেনি, কিন্তু ভারত স্টেটমেন্ট দিয়ে বলেছে যে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা সরিয়ে নিয়েছে। তো এই নিরাপত্তা ঝুঁকির কথা স্বীকার না করার জন্যই কি তিনি বলেন যে কি হলো, ভারত তো কিছু জানালো না। বিষয়টা হলো কি, উনিও তো ডিপ্লোম্যাট, উনিও দীর্ঘ সময় তার ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার রয়েছে। উনি যেটা বলছেন এটা একদিক দিয়ে ঠিকই বলেছেন, আরেক দিক দিয়ে ভুল বলেছেন। এটা একটা আপেক্ষিক বিষয়। অফিসিয়ালি ওরা হয়তো বা কোনো চিঠি দেন নাই যে তোমাদের, এটা হলো একটা ভদ্রতা
ইন্ডিয়া যদি চিঠি দেয় ফরেন অফিসকে, ইন্ডিয়ান ফরেন অফিস, বাংলাদেশ ফরেন অফিস, যে তোমাদের ইলেকশনের আগে সহিংসতার আশঙ্কা আছে, আমরা আমাদের লোকগুলোকে নিয়ে যাচ্ছি, উইথড্র করে নিয়ে যাচ্ছি, এই তোমাকে জানালাম, অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিল আর কি, যে ঠিক আছে। কিন্তু এটা মানে বর্তমান প্রেক্ষিতে, আন্তর্জাতিক প্রেক্ষিতে এটা হয় না, বলে না, অফিসিয়ালি বলে না, কিন্তু এটা বুঝে নিতে হয় যে রিজনটা এই কারণে না, তারা তো স্টেটমেন্ট দিয়েছে, না, তার স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু উনি অফিসিয়ালি যেহেতু চিঠি পান নাই, উনি বলছেন যে আমি পাই না, আমি তো জানি না, ঠিক আছে। এটা এই কথা বলে কি দায় এড়ানো যায় না, এই কথা বলে দায় এড়ানো যায় না, প্রকৃত চিত্রটাই তো মানুষের কাছে তুলে ধরা না, না, দায় এড়ানো যায় না, ডেফিনেটলি নট। প্রকৃত চিত্রটাই তো মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল উপদেষ্টা। না, উনি আরো একটু এটাকে আরেকটু ন্যারেটিভলি ওইভাবে বলা উচিত ছিল যে না, বিষয়টা এই, হয়তো বা ওনাদের কাছে কোনো ইনফরমেশন রয়েছে যে আমাদের ইন্টারনাল, আমাদের আগামী ইলেকশন হবে, ইলেকশনে কিছু সহিংসতা হয়, এটা ভারতেও হয়, একদম উনি বলতেন যে ভারতেও হয়, ইলেকশনে দাঙ্গা হয়, অন্যান্য ইলেকশনে সমস্যা হয়, ইভেন পশ্চিমবঙ্গেও হয়। তো এটা ওনাদের হয়তো এরকম কোনো ইনফরমেশন আছে, সেজন্য এই ধরনের ডিসিশন নিয়েছে, এটা স্বাভাবিক। উনি এটা নর্মাল করে দিতে পারতো আর কি। জি, কিন্তু উনি আসলে ডিপ্লোম্যাটিক, আপনি একজন আইআরএস স্টুডেন্ট ছিলেন, আর ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে ওনার যে ভাষার প্রয়োগ, সেটা কি ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে? না, এটা আমি আপনাকে বারবার বলছিলাম যে এটা আপেক্ষিক আর কি। উনি হয়তো বা এখন উনি যে উপদেষ্টা, উনি মাঝে মাঝে ভুলে যান, উনি হয়তো মনে করেন যে এখন উনি ফরেন সেক্রেটারি কিংবা ডিপ্লোমেটে আছেন, উপদেষ্টা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, তো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে যেয়ে আপনি কিছু কথা বলতেই হবে জনগণের জন্য। আর আপনি যখন সরকারের কর্মচারী হবেন, ফরেন সেক্রেটারি সরকারের কর্মচারী, ঠিক আছে, উনি তো উপদেষ্টা, উনি তো ফরেন সেক্রেটারি না, উনি ফরেন অ্যাডভাইজার, ঠিক আছে, ওনার কিন্তু কথা বলার সুযোগ আছে। এখন উনি যদি না বলেন, তার কিছু করার নাই। আচ্ছা, তাইলে এই যে ভারত তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করলো, তারই প্রভাব কি পড়লো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের উপর? এটা আমি সরাসরি বলবো না, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা, অস্ট্রেলিয়া মানে কিংবা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা কিংবা ওদের যে ঢাকায় যে অবস্থানগত বিষয়গুলো, এগুলো সাউথ এশিয়ার অন্যতম বড় দেশ তো ভারত। তো ভারতের অ্যাকশান, নন অ্যাকশান বলেন যেটা, অ্যাক্টিভিটিসগুলো তারা কিন্তু ফলো করে, যে ভারত কি করছে, ভারত কিভাবে বিষয়টা কোন দৃষ্টিতে দেখছে, ভারতের অ্যাকশনগুলো কী, এগুলি চিন্তা করে এমন হতে পারে, নট আনলাইকলি, যে ওইটা চিন্তা করে ভারত থেকে ইনফরমেশন আদান প্রদান হয়। আপনি জানেন যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ইনফরমেশন কিন্তু আদান প্রদান হয়, যে এখানে একটা বার্গেনিং হয় কিন্তু। হ্যাঁ, আমি বার্গেনিংটা আপনাকে বলি যে ব্রিটিশ বলবে যে ঠিক আছে, আমি তোমাকে একটা তথ্য দিতে পারি, তুমি আমার এই তথ্যটা দাও। এটা কিন্তু ভিতরের বিষয়, এটা বার্গেনিং হয় কিন্তু, যে তুমি আমাকে ইনফরমেশন দাও, আমি তোমাকে ইনফরমেশন দেবো, হ্যাঁ, এটা হয়। তো একটা বিষয় পরিষ্কার যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তাজনিত কারণে প্রত্যাহার করছে, আপনি বলছিলেন, অস্ট্রেলিয়া তাই নোটিশ করেছে, রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু সেক্ষেত্রে যুক্তরাজ্য করার পরে এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন করে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তো মনে করেন বাংলাদেশ সরকার একটা ডেলিগেট আনছে, বেশ বড় ডেলিগেট, নিজেদের অর্থ খরচ করে যে তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তো এই ডেলিগেটকে শেষ পর্যন্ত যদি ইউরোপিয়ান ইউনিয়ন রেড অ্যালার্ট জারি করে বা সতর্কতা জারি করেছে, সেক্ষেত্রে কী হবে? আমি আপনাকে আগেও বলেছি যে সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন একটু সফট থাকবে, তারা ওনারা পর্যবেক্ষক পাঠাবে কিন্তু। আর এখনও একটা মানে পর্যবেক্ষক টিম আছে আনঅফিসিয়ালি একটা পর্যবেক্ষণ টিম আছে। তো ওনারা এটা উইথড্র করবে বলে মনে হয় না, যদি বাংলাদেশে ইলেকশনটা প্রপারলি হয়, যদি হয় ইলেকশনটা প্রপারলি আর কি, তাহলে ইউরোপীয় ইউনিয়ন, যেহেতু বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে আমরা তাদের মানে তাদের মানে থাকা খাওয়া কিংবা তাদের স্ট্যাটাসটা কনফার্ম করা, ইলেকশন কমিশন এটা অর্থ বরাদ্দ আছে কিন্তু। ইভেন আমার যতটুকু ইনফরমেশন, যে লোকাল যে অবজারভার, তাদের জন্য একটা অর্থ বরাদ্দ রয়েছে ইলেকশন কমিশনের। না, সেটা থাকলো, কিন্তু ইলেকশন কমিশন মানে সরকার, ইলেকশন কমিশন না সরকার বিদেশিদের একদম থাকা খাওয়া নাওয়া দাওয়া সব কিছু খরচ দিয়ে দিয়ে নিয়ে আসছে লোকজন, তো এটাকে ভাড়াটে পর্যবেক্ষক বলছেন। আরেকটা বিষয় আলাপ করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে এই যে কারণে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া প্রত্যাহার
সতর্কতা জারি করলো, সেই কারণে তো সরকার মনেই করছে না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন দেশ একদম শান্তিপূর্ণ, দেশে কোনো সন্ত্রাস নেই, কোনো ধরনের হাঙ্গামা নেই। তিনি বলছেন যে অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র দিয়ে কেউ কোনো তারা জানাচ্ছে যে অস্ত্র ব্যবহার করবে, ওনার সাথে চুক্তি হয়েছে কিনা আমি জানি না, আপনি বলতে পারেন। না না, এইগুলি আসলে আমি জানি না যে মানে সরকারের ভিতরে মানে উনি, আমি তো আপনি জানেন যে উনি খুব সরল টাইপ মানুষ, কিন্তু এখন তো এই সরলতা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। রাষ্ট্রের ইলেকশনের আগে আমি পার্সোনালি মনে করি যে সরকার উচিত ছিল যে উপদেষ্টা রিসাফল করা, একটা মানে ইলেকশন করার জন্য একটা ছোট্ট উপদেষ্টা কমিটি থাকা আর কি, যারা দ্রুত সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে। কিন্তু দেখি যে সরকার আর ইলেকশন কমিশন একই কথা, একই সুরে কথা বলছে। আবার সরকার খুবই দুর্বল। আমাদের ল অ্যান্ড অর্ডার, আমরা যত কথাই বলি না কেন, উনি যত কথাই বলুন, ল অ্যান্ড অর্ডার যে মানে খুব ভালো তা না। আমি কালকের কথা বলছি, কালকে আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, আপনারা জানেন। আসার সময় আমরা সাধারণ গাড়িতে আসছিলাম, তো একটা প্রাইভেট কারে একজন ভদ্রমহিলা ছিল, মোবাইল নিয়ে চলে গেছে আমাদের চোখের সামনে। এটা অহরহ করতেছে। হ্যাঁ, ওরা করতেছে। তারপরে কারো কোনো শৃঙ্খলা নাই, গাড়ির শৃঙ্খলা নাই, ট্রাফিক শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। মানে ইনফ্যাক্ট এই যে মানুষের মধ্যে একটা মানে কি কখন কোথায় কি হয়ে যায়, আপনি একটা খেয়াল রাখবেন একটা বিষয়, আপনি দেখবেন যে এটা কিন্তু একটা ইনফরমেশান যে বড় যে শপিং মলগুলো বাংলাদেশের, ঢাকা কিংবা ঢাকার বাইরে, ওখানে কিন্তু বেচা-বিক্রি কমে গেছে শপিং মলগুলোতে। তো এটার কী কারণটা হলো কি, এখন শপিং মলগুলোতে মানুষ মনে করে যে এখন গেলে যদি কোথাও মব কিংবা একটা কিছু ছুটে দিল, একটা বিস্ফোরণ হলো, তখন কি হবে? এখন আমরা যায় না যে ইলেকশনটা হোক, তারপরে যাই, একটা শান্ত পরিবেশ হোক, এখন আমরা এটা কেনাকাটার দরকার নাই। এতে করে হলো কি যে বড় বড় শপিং মলগুলোতে যেখানে হাজার হাজার কোটি টাকা বিক্রি বাণিজ্য হয়, এগুলি আর হচ্ছে না, এটা শতের মধ্যে নেমে আসছে। খুব স্বাভাবিক, ঠিক আছে। এটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অশনির সংকেত। আর বাইরের বিনিয়োগ তো এইভাবে আপনি যদি বলেন, ওরা অপেক্ষা করছে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা কাজ শুরু করবে। এখন কিন্তু একদম বিদেশি বিনিয়োগ কিন্তু টোটালি স্টপ, জিরো, একদম স্টপ। কিন্তু শুধু দুটা পাইপলাইন খোলা আছে, এটা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক। তো এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু প্রচুর প্রজেক্ট আছে বাংলাদেশে, টাকা পয়সা দেয়, তারা তো আর উইথড্র করতে পারে না। আর অন্য পাইপলাইনগুলো টোটালি অফ। এই যে মনে করেন, আমি প্রশ্ন করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে এইসব কথা বলেন, এই বার্তা দেওয়ার পর, এই রেড অ্যালার্ট জারি করার পর বা সতর্কতা জারি করার পর কি তা সরকারের বোধোদয় হচ্ছে না যে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা নিরাপত্তা ঝুঁকির মুখে? এটা কিন্তু ফাংশনাল গভর্নমেন্ট না, ঠিক আছে। ফাংশনাল গভর্নমেন্ট হলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে কী হতো, এটা জারির পরেই ওরা হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি বসতো যে আমাদের করণীয় কি। হোম মিনিস্ট্রি বিষয়টা বলতো, ফরেন অফিসের বিষয়টা বলতো যে আমাদের করণীয় কি নির্ধারণ করে সেটা চিফ অ্যাডভাইজারকে জানাতো যে স্যার এটা এইভাবে হবে, বিষয়টা এই। কিন্তু এখন আপনার সরকারের ফরেন অফিসেরও কোনো মানে কি উদ্যোগ নাই, কিছু নাই। আর স্বরাষ্ট্র তো একজন বাইটিং করছে, সরলতার সাথে কথা বলতেছে। এইভাবে একটা রাষ্ট্র চলে না। পেঁয়াজের ব্যবসা থেকে শুরু করে অস্ত্রের পর্যন্ত। তাইলে উনি কিভাবে নিশ্চিত হলেন অস্ত্র ব্যবহার হবে না ইলেকশনের সময়? এটা আমি বলতে পারবো না, এটা উনি, এই প্রশ্নটা ওনাকে বললে ভালো হতো। কিন্তু এটা ওনার অবস্থান থেকে উনি এই ধরনের কথা বলা ঠিক না আর কি। উনি আরও বেশি মানে বুদ্ধিবৃত্তিক, প্রাজ্ঞ এবং খুব জেনুইন কথা বলবেন, একদম ঠিক আছে। কিন্তু তার কাছ থেকে তো সেরকম প্রত্যাশিত কথাবার্তা পাওয়া যায় না। সব মিলিয়ে তাহলে নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা থেকেই এটা হচ্ছে। সেরকম সহিংসতার আশঙ্কা আপনি দেখছেন কিনা? যদি আপনি ইলেকশনের স্টেক হোল্ডার যারা, জামাত, বিএনপি, এনসিপি, অন্যান্য পার্টি যারা, তারা যদি আচরণগুলো যুদ্ধান্তি আচরণ যদি না করে তাহলে ইলেকশন স্বাভাবিক হবে। কিন্তু তাদের আচরণ তো স্বাভাবিক না, ঠিক আছে। তারা ছিল ধর্ম মারবো খাবো, এরকম একটা ল্যাঙ্গুয়েজ, তারা মানে এই করে ফেলবো, ওই করে ফেলবো। মানে এটা হয়েছে কি, একটা রাজনীতিটা হয়ে গেছে একটা ছেলে মানুষের পর্যায়ে।
ওই একটা কথা আছে না, এটা কিন্তু ভ্যাগ টার্ম। আমি আপনাকে বলি যে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই, এটা কিন্তু একটা একদম ভ্যাগ টার্ম, এটা একটা মিথ্যা কথা। রাজনীতি শেষ কথা বললে আছে, রাজনীতির একটা এন্ডিং আছে, এটা করে জায়েজ করা আর কি। আজকে রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই, উনি আজকে বিএনপি করে, কালকে উনি হয়তো জামাতে জয়েন করতে পারে, রাজনীতির শেষ কথা বলতে নেই, এটা জায়েজ করার জন্য। এটা টোটালি একটা ভ্যাগ টার্ম আর কি। তাইলে এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাপক সহিংসতা কিংবা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে শঙ্কা উৎকণ্ঠা আছে, এইটাকে সরকার কতটা সামাল দিতে পারবে? এটা আমি সরকারের সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন আছে। হয়তো বা আমি জানি না আগামী 12 দিন তাদের সরকারের মানে প্ল্যানিংটা কি, ইলেকশন করার যে প্ল্যানিংটা, ইলেকশনের আর্মি ডেপ্লয়, বিডিআর ডেপ্লয়মেন্ট এবং পুলিশের বিষয়টা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ওরা কীভাবে কাজ করবে, এটা একটা গ্রাফিক ডিজাইন করা হয় আর কি। ওইটা হয়েছে কিনা আমি ঠিক জানি না, সরকারের ভিতরের খবর। সিভিল অ্যাডমিশনের প্রসঙ্গ যখন তুললেন, সিভিল অ্যাডমিশন নিজেরাই তো সরকারের মুখোমুখি, কারণ সিভিল অ্যাডমিশন গতকালকে যে বিবৃতি দিয়েছে, সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনোভাবেই গণভোটের হানা প্রচারণার বিপক্ষে কোনো কথা বলতে পারে না। এটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বিবৃতি দিচ্ছে। তারপরে ক্যাবিনেট ডিভিশনে, যেহেতু ক্যাবিনেট ডিভিশন এখন ইলেকশন কমিশনের আন্ডারে প্রশ্ন, সুতরাং ক্যাবিনেট ডিভিশনে এই বিবৃতি দিয়েছে যে, এবং ধরেন যে এই বিবৃতির ফলে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো না উপদেষ্টা পরিষদকে? উপদেষ্টা পরিষদ তো নিজেরাই প্রচার প্রচারণা করছে। আমি এটা অন্যভাবে দেখি। বিষয়টা হলো যে আপনি জানেন যে সরকার কিন্তু সরকার পদ্ধতি, রুলস অফ বিজনেস এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই, কিংবা ওটা পাত্তা দিচ্ছে না, বোঝে না এগুলো আর কি। নিয়মটা হলো কি, কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী যেখানে জনগণের ভোটের বিষয় থাকে, হা না যে কোনো ভোট হোক, ওখানে তারা অ্যাটেন্ড করতে পারে না কোনো সরকারি কর্মচারী। ওই ইলেকশন কমিশন যে চিঠিটা দিচ্ছে, এটা তারা প্রেশারে পড়ে দিয়েছে। ইনফ্যাক্ট কোনো সরকারি কর্মকর্তা, সচিব বলেন, কেউ ইলেকশন পারপাসে কথা বলতে পারে না। কিন্তু বিদেশি জ্ঞানী আলিরাজ তো বলছেন এটা কোনো অন্যায় না। না 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 না, এটা সবাই আলী রিজভী আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, উনি বাংলাদেশ আর আমেরিকা মিলে, আমেরিকা তো এটা নাই না। আমেরিকাতে যখন ট্রাম্প ইলেকশন করছিল, আপনি খেয়াল করবেন যে ট্রাম্পের ইলেকশনের প্রচার ছিল, ওখানে কিন্তু কোনো সরকারি কর্মকর্তারা, পূর্বতন সরকারি কর্মকর্তা এরকম কেউ ছিল না, ওনার লোকরা, ঠিক আছে, ওনার যে রাজনৈতিক লোকগুলো আর কি। এটা পৃথিবীর কোনো জায়গায় নাই। সরকারি কর্মকর্তারা রাজনৈতিক ভোটটা, এটা কিন্তু একটা ভোটটা কিন্তু একটা রাজনীতি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ না ভোট কিন্তু একটা পলিটিক্যাল সিদ্ধান্ত। পলিটিক্যাল সিদ্ধান্তর ব্যাপারে আমলারা থাকার কোনো সুযোগই নাই। এটা মানে রুলস অফ বিজনেসই পড়ে না। এটা সরকারের চালানোর যে পদ্ধতিটা, গভর্নমেন্ট যে পদ্ধতি চলে, বাংলাদেশের গভর্নমেন্ট কিংবা যে কোনো দেশের গভর্নমেন্ট চালানোর একটা নিয়ম থাকে। নিয়মের মধ্যে আমরা একটা আইন বিধিবিধানের মধ্যে সরকার পরিচালনা করি। এর মধ্যে কোনো সরকারি কর্মকর্তারা এই ধরনের আচরণে কিংবা এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে না, পারার কোনো সুযোগ নেই একেবারেই। তার মানে নির্বাচন কমিশন যে বলছে দণ্ডনীয় অপরাধ যদি তারা কেউ প্রচারণা চালায়। না না না, এটা ফৌজদারি অপরাধ। এটা কিন্তু তার মানে উপদেষ্টারা তো ফৌজদারি অপরাধ করতেছেন, তারা তো সরকারের কর্মচারী না। উপদেষ্টারা ওইভাবে কর্মচারী না, উপদেষ্টা, ঠিক আছে, উপদেষ্টারা হলো সরকার, ঠিক আছে। আর এক্সিকিউশন, রুলস অফ বিজনেস এক্সিকিউশন কর্তৃপক্ষ হলো সরকারের সচিবরা, আমলারা, ঠিক আছে। আমলারা আমি দেখছি যে আমার বেশ কয়েকজন স্নেহমজান আমলা সরকারের সচিব, তারা গিয়েছে কিছুদিন আগেও, এই যে ইলেকশন কমিশন চিঠিটা দেওয়ার আগে। এর মধ্যে একজন আমাকে সিলেট থেকে, আরেকজন গেল খুলনা না বরিশাল, আমার প্রিয় ভাজন সেক্রেটারি, সে আমার বললো যে স্যার আসি তো এদিকে। আমি আপনারা ওখানে যে কী করেন? কয় যে আমরা হা ভোট না ভোটে স্যারের সাথে আইসি বক্তৃতা দিতেছি। আমি কই এটা তো পারেন না, ঠিক আছে। ঠিক সিলেটেও আমার একজন প্রিয় ব্যক্তি গেছে অ্যাডভাইজার দুইটার সাথে, সেও কইল যে এটা কি হইল? কয় এখন উপদেষ্টা সাথে যেতে বলে না যেতে পারিনি, শুনেই। তো অলমোস্ট সামারিটা যদি দেন, তাহলে এই যে বিদেশে ইউএসএ, ইউকে যে বিবৃতি, অস্ট্রেলিয়া যে সতর্কতা জারি করলো, সামনের দিনগুলো কি আরও
হ্যাঁ, যেহেতু বাইরের দেশগুলোতে আমরা জানি, স্পেশালি ভারত, আমেরিকা এবং গ্রেট ব্রিটেন, ওদের ইনফরমেশন সেল খুব গুরুত্বপূর্ণ এবং তারা অগ্রিম খবর পেয়ে যায়। Right. ঠিক আছে, হ্যাঁ, স্পেশালি ভারত একটু আগে পায়, কিন্তু আমি যেটুকু দেখছি আর কি। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। একবার ওই গাজীপুরে একটা বড় কারখানা পড়ে গিয়েছিল, কি হান্ড্রেডস নাম অর্গানাইজেশন, বড়, হ্যাঁ, এটা 1000 কোটি টাকার একটা বড় বড় কোম্পানি বাংলাদেশের। তো আগুন লাগছে হলো 9টার সময়, ঠিক আছে, 9টার সময়। তখন আমি ভারতীয় একটা মিডিয়াতে কাজ করি। তো আমাকে 9টা 10 ফোন দিয়ে বলছে যে আপনাদের এখানে তো আগুন লাগছে, রিপোর্টটা তো জানাইলেন না। 9টা 10 আগুন লাগছে, কিন্তু 9টায়, ঠিক আছে। পরে আমি আমার রিপোর্টারদের বলছি, যাও এটা যাই কোর্টের পাঠাও। অসংখ্য ধন্যবাদ জনাব কুদরতি খুদা। এতক্ষণ যারা দেখছিলেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নিশ্চয়ই আগামীকাল দেখাবো অন্য কোনো অতিশয় অন্য বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা।